এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের দিন আমরা যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের লিপিড বাইলেয়ার। আর লিপিড সম্পর্কে যা যা যেরকম ভাগের লিপিডগুলো থাকে সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিছু টেকনিকের সম্পর্কেও আমরা দেখেছিলাম। তো আজকে আমরা এটা সেকেন্ড পার্ট প্লাজমা মেমব্রেনের, যেটা হচ্ছে মেমব্রেন প্রোটিন সম্পর্কে আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা মেজর পরিমাণে থাকে প্লাজমা মেমব্রেনের মধ্যে। তো কী কী রকমের প্রোটিন থাকে প্লাজমা মেমব্রেনে এবং কেমনভাবে এরা হেল্প করে ট্রান্সপোর্টে, সমস্ত কিছু আজকের আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানবো। তো তোমরা যদি তোমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তুমি আগে আমি যে দুটো ক্লাস করিয়েছি সেল বায়োলজির চ্যাপ্টারের, সেই দুটো ক্লাস গিয়ে দেখতে পারো। প্রথমে বেসিক সেল বায়োলজি কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং নেক্সট প্লাজমা মেমব্রেনের প্রথম যে চ্যাপ্টারটা ছিল যেটা লিপিড বাইলেয়ার, সেটা আলোচনা করেছি। তো সেই দুটো চ্যাপ্টার দেখার পরে এই ক্লাসটা দেখলে তোমার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো আজকে এই ক্লাসটা শুরু করছি, যেটা হচ্ছে প্রোটিন, যেটা প্লাজমা মেমব্রেনের মেমব্রেন প্রোটিন সম্পর্কে। তো দেখা যাক কী আছে এখানে। মেমব্রেন প্রোটিন আমরা আজকে আলোচনা করব। ইন্ট্রোডাকশন টু মেমব্রেন প্রোটিনস. Membrane proteins are amphiphilic, containing both hydrophobic, water-fearing and hydrophilic water-loving regions. তাহলে মেমব্রেন প্রোটিনের মধ্যেও কিন্তু দুটো পার্ট থাকে, একটা হাইড্রোফোবিক ওয়াটার ফিয়ারিং আর একটা হচ্ছে হাইড্রোফিলিক ওয়াটার লাভিং রিজিয়ান। এই জন্য এই প্রোটিনগুলোকে অ্যাম্ফিফিলিক বলা হচ্ছে। মেনি অফ দিস প্রোটিনস এক্সটেন্ড ডাইরেক্টলি থ্রু দ্য লিপিড বাইলেয়ার অ্যান্ড আর কল্ড transmembrane proteins with a portion of their mass exposed on either side of the bilayer. তাহলে যে সমস্ত প্রোটিনগুলো ডাইরেক্টলি লিপিডের মধ্যে মানে এপাশ থেকে ওপাশ অবধি বিস্তৃত থাকছে তাদেরকে ট্রান্সমেমব্রেন প্রোটিন বলা হচ্ছে এবং তাদের কিছুটা পোর্শন দুটো সাইডে এক্সপোজ থাকছে। নেক্সট আছে ক্লাসিফিকেশন অফ মেমব্রেন প্রোটিনস ইন দ্য লিপিড বাইলেয়ার। তাহলে পেরিফেরাল প্রোটিন ফার্স্টে আমরা দেখব কত রকমের প্রোটিন থাকছে। একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিনস, এটা এক্সট্রিনজিক। এটা কি হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমব্রেন সারফেস ভায়া ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনস অফ হাইড্রোকার্বন বন্ডিং আর ডু নট এন্টার দ্য হাইড্রোফোবিক কোর অফ দ্য বাইলেয়ার। এক্সাম্পল হচ্ছে সাইটোক্রোম সি, ফেরিডক্সিন, হাই পোটেনশিয়াল iron protein, and adrenodoxin, reductase, some flavoproteins, spectrin and ankyrin. এখানে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো এক্সাম্পল হিসেবে মনে রাখতে হবে, যেমন সাইটোক্রোম সি, স্পেকট্রিন এবং অ্যাঙ্কাইরিন। এগুলো কি পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন কি থাকছে অ্যাসোসিয়েট উইথ দ্য মেমব্রেন সারফেস, শুধুমাত্র মেমব্রেনের যে সারফেস সেটার সাথে অ্যাসোসিয়েটেড থাকছে এবং ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন আর হাইড্রোজেন বন্ডের মাধ্যমে এটা ওখানে অ্যাসোসিয়েটেড থাকছে ওই মেমব্রেন সারফেসের মধ্যে। আর এটার কি এক্সাম্পল আমরা দেখলাম, এটা হচ্ছে সাইটোক্রোম সি, স্পেকট্রিন এবং অ্যাঙ্কাইরিন, এই তিনটে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে লিপিড লিঙ্কড প্রোটিন, membrane protein, covalently attached to one or more lipid molecules embedded in the bilayer. তাহলে কি কোভ্যালেন্টলি এটা অ্যাটাচ থাকছে এই লিপিডগুলো, এই প্রোটিনগুলো ওয়ান অর মোর লিপিড মলিকিউলসের সাথে এবং এমবেডেড থাকছে বাইলেয়ারের মধ্যে, যেগুলো লিপিড লিঙ্কড মেমব্রেন প্রোটিন। তারপরে কি আছে ইন্টিগ্রাল প্রোটিনস অর ইন্ট্রিনসিক প্রোটিনস। এটা কি হচ্ছে পার্শিয়ালি অর fully transverse the membrane core. All transmembrane proteins are integral. All transmembrane proteins are integral proteins, কারণ ওরা পুরোপুরি ওই প্রোটিন বাইলেয়ারের মধ্যে থাকছে, ভেতরে প্রবেশ করছে, সেজন্য এটাকে ফুললি ইন্টিগ্রাল বলা হচ্ছে। ফাংশন কি হচ্ছে অ্যাক্ট অ্যাজ ট্রান্সপোর্টার্স, লিঙ্কার্স, চ্যানেলস, রিসেপ্টর্স, এনজাইমস অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাঙ্কারিং ডোমেন্স। তাহলে এরা কী কী হিসেবে কাজ করছে? ট্রান্সপোর্টার্স, এটা ট্রান্সপোর্ট করতে হেল্প করছে, লিঙ্ক করছে কোনো একটা মলিকিউলের সাথে, চ্যানেল হিসেবে কাজ করছে, রিসেপ্টর্স, এনজাইমস অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাঙ্কারিং ডোমেন্স হিসেবে কাজ করছে। এক্সাম্পলস কি গ্লাইকোফোরিন, রোডপসিন, ব্যান্ড 3 আর জিপিসিআর, সেগুলো সম্পর্কে আমরা
বেসিক কিছু কনসেপ্ট আলোচনা করব পরে। তো প্রথমত তো 3টে টাইপের যে আমরা প্রোটিন দেখলাম যেগুলো লিপিড বাইলিয়ারের মধ্যে থাকে, অ্যাসোসিয়েটেড থাকছে। তার মধ্যে পেরিফেরাল প্রোটিন থাকছে শুধুমাত্র মেমব্রেনের সাথে সারফেসের ওপরে। এখানে একটা ছোট পিকচারের মাধ্যমে খুব ভালো করে এটা দেখানো আছে যে পেরিফেরাল যে প্রোটিনটা সেটা শুধু মেমব্রেনে অ্যাসোসিয়েটেড থাকছে, শুধু সারফেসে থাকছে। তারপরে যেটা সিঙ্গেল পাস, যেমন এটাও তোমার ইন্টিগ্রেটেড প্রোটিন, একটা লেয়ারে থাকছে, এটা সিঙ্গেল পাস, এটা হচ্ছে গ্লাইকোফোরিন। আর মাল্টিপাস কিছু থাকছে, মানে অনেকগুলো লেয়ারে এগুলো ইন্টিগ্রেটেড থাকছে, সেজন্য এদেরকে কী বলা হচ্ছে মাল্টিপাস। যেমন এটার এক্সাম্পল হচ্ছে কি জিপিসিআর। আরেকটা জিনিস এখানে যেটা বলা হয়েছিল লিপিড লিঙ্কড, এগুলো আরেক রকমের প্রোটিন থাকছে যেগুলো শুধুমাত্র কিছুটা পোর্শন এমবেডেড থাকছে লিপিডের মধ্যে, তাই এদেরকে লিপিড লিঙ্কড মেমব্রেন প্রোটিন বলা হচ্ছে। এখানে একটা মেমোরি ট্রিক দেওয়া আছে, কি বলেছে, সিঙ্গেল পাস মোনোটপিক ক্রসেস অনলি ওয়ান্স, এটা হচ্ছে কি গ্লাইকোফোরিন নচ ডেল্টা, while multipass polytopic crosses multiple times, যেমন জিপিসিআর 7TM, ব্যান্ড 3 হচ্ছে 12 আর 12 or 14, কানেক্সিন হচ্ছে 4 টাইমস, অক্লিউডিন 4 টাইমস, মানে এগুলো হচ্ছে মাল্টিপাস। একটা এই যে এই ছবিটার মাধ্যমে যেটা দেখানো হয়েছে অনেকবার বা লিপিড বাইলিয়ারকে পাস করছে, সেজন্য এগুলোকে মাল্টিপাস বলা হচ্ছে। আর যেগুলো সিঙ্গেল সেগুলো একবারই পাস করছে, তাই সেগুলো সিঙ্গেল পাস প্রোটিন, ইন্টিগ্রেটেড প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। এটা মোনোটপিকও বলা হচ্ছে, যেমন গ্লাইকোফোরিন নচ ডেল্টা প্রোটিন, এগুলো হচ্ছে সিঙ্গেল পাস। আর যেটা মাল্টিপাস সেগুলো অনেকবার করে পাস করছে, তার মধ্যে কতবার কোন প্রোটিনটা পাস করছে সেটাও এখানে দেওয়া আছে। জিপিসিআর 7 টাইম পাস করছে টিএম, যেটাকে ট্রান্সমেমব্রেন প্রোটিন বলা হচ্ছে। আর ব্যান্ড 3 হচ্ছে 12 to 14 ট্রান্সমেমব্রেন প্রোটিন। আর কানেক্সিন হচ্ছে 4 ট্রান্সমেমব্রেন প্রোটিন। আর অক্লিউডিন হচ্ছে 4 টাইমস ট্রান্সমেমব্রেন প্রোটিন। তাহলে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে, এগুলো এক্সাম্পল হিসেবে দিতেই পারে। নেক্সট আমরা ডিটেল স্টাডি করব পেরিফেরাল মেমব্রেন প্রোটিনের সম্পর্কে, যেটা আমরা আগেই বললাম যে এগুলো শুধুমাত্র যে মেমব্রেনটা সেটার সাথে অ্যাসোসিয়েটেড থাকছে, এটা ভেতরে ইন্টিগ্রেটেড থাকছে না। এক্সাম্পল প্রথম যেটা আমি বললাম স্পেকট্রিন, অ্যাঙ্কাইরিন, এগুলো মনে রাখতে হবে। তো স্পেকট্রিন কি এটা হচ্ছে এ ভাইটাল সাইটোস্কেলিটাল প্রোটিন। এটা কি সাইটোস্কেলিটাল প্রোটিন দ্যাট লাইন্স দ্য intracellular cytosolic side of the plasma membrane in eukaryotes. এটা কি বলেছে, লাইন করছে intracellular cytosolic side, exists as a heterodimeric protein consisting of alpha and beta subunits which typically self associate to form heterotetramers. তাহলে এরা কি করছে, হেটেরোডাইমেরিক প্রোটিন হচ্ছে, এরা আলফা এবং বিটা সাবইউনিট থাকছে এবং এরা সেলফ অ্যাসোসিয়েটেড থাকছে হেটেরোটেট্রামার হিসেবে এদেরকে দেখা যাচ্ছে। প্রাইমারি রোল কি, ক্রুশিয়াল ফর মেনটেনিং প্লাজমা মেমব্রেন স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অ্যান্ড সেল শেপ, হাইলি অ্যাবান্ডেন্ট ইন রেড ব্লাড সেলস আরবিসিস। তাহলে এদের প্রাইমারি রোল কি হচ্ছে, এরা ক্রুশিয়াল মেনটেনিং প্লাজমা মেমব্রেন স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অ্যান্ড সেল শেপ, এরা সেল শেপটাকে ঠিক করতেও হেল্প করছে। আর হাইলি অ্যাবান্ডেন্ট ইন রেড ব্লাড সেল দ্যাট ইজ আরবিসিস, অ্যাক্ট অ্যাজ এ প্রাইমারি স্ক্যাফোল্ড connecting the actin cytoskeleton to cell membrane by interacting with ankyrin. That act as primary scaffold connecting the actin cytoskeleton to cell membrane by interacting with ankyrin. তাহলে এখানে অ্যাঙ্কাইরিনের সাথে এটা ইন্টারাক্ট করছে আর প্রাইমারি স্ক্যাফোল্ড হিসেবে কাজ করছে, কানেক্টিং দ্য অ্যাক্টিন সাইটোস্কেলেটন টু সেল মেমব্রেন বাই ইন্টারাক্টিং উইথ অ্যাঙ্কাইরিন। তাহলে অ্যাঙ্কাইরিন আর স্পেকটিন দুটো ইন্টারাক্ট করছে একসাথেই সাইটোস্কেলিটন যে সেল মেমব্রেন সেটার সাথে। তারপর কি বলেছে, অ্যাঙ্কাইরিন, এটা যেটা পড়লাম আমরা এখনই যে এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকছে। তো অ্যাঙ্কাইরিন সম্পর্কে দেখে নিই। এই ফ্যামিলি অফ স্ক্যাফোল্ডিং প্রোটিন, সেটা হচ্ছে একটা স্ক্যাফোল্ডিং প্রোটিন। আগেরটা আমরা কি বলেছিলাম, সাইটোস্কেলিটাল প্রোটিন, আর এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং প্রোটিন দ্যাট লিঙ্ক মেমব্রেন বাউন্ড ইন্টিগ্রাল প্রোটিন টু আন্ডারলাইং স্পেকট্রিন অ্যাক্টিন সাইটোস্কেলিটন। এটা কানেক্ট করছে স্পেকট্রিন অ্যাক্টিন সাইটোস্কেলিটনের সঙ্গে। আর কন্টেন স্পেসিফিক বাইন্ডিং সাইটস ফর দ্য বিটা সাবইউনিট অফ স্পেকট্রিন, যেটা আমরা আগেটাতেই দেখলাম যে স্পেকট্রিনের সাথে বাইন্ড হেল্প করছে। তো এই বিটা সাবইউনিট যেটা সেটা স্পেকট্রিনের সেটার সঙ্গে বাইন্ডিং সাইট থাকছে তার।
Key function contributes to the correct expression, precise location, localization and overall stability of membrane protein within the plasma membrane. তাহলে এদের ফাংশন কি? প্রথমে তো কন্ট্রিবিউট করছে কারেক্ট এক্সপ্রেশনের জন্য, প্রিসাইজ লোকালাইজেশনের জন্য এবং ওভারঅল স্টেবিলিটিতে দিচ্ছে মেমব্রেন প্রোটিনকে উইদিন দ্য প্লাজমা মেমব্রেন। তাহলে আমরা এখানে দেখে নেবো একটা পিকচারের মাধ্যমে। এটা হচ্ছে ব্যান্ড থ্রি যে প্রোটিনটা, যেটা ট্রান্স মেমব্রেন প্রোটিন, এটার সাথে অ্যাঙ্কাইরিন এটা বাইন্ড করে থাকছে এবং অ্যাক্টিন, আর এটা হচ্ছে স্পেকট্রিন ইন বিটা টেট্রামার, এগুলো থাকছে বাইন্ড করে। তাহলে এরকমভাবে এটা ট্রান্স মেমব্রেন প্রোটিনের সাথেও এরকমভাবে বাইন্ড করে থাকছে। এক্সাম টিপস কে দেওয়া আছে? ইন এক্সামস ইউ মে বি আস্কড উইথ স্পেকট্রিন বাইন্ডস টু দ্য মেমব্রেন, ইট ডাজ নট বাইন্ড ডাইরেক্টলি, ইট কানেক্টস টু অ্যাক্টিন অন ওয়ান এন্ড অ্যান্ড হুকস ইন্টু অ্যাঙ্কারিন হুইচ ইজ ডাইরেক্টলি বাউন্ড টু ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনস লাইক ব্যান্ড থ্রি। তাহলে যে ছবিটা দেওয়া আছে এখানে ব্যান্ড থ্রি, এটার সাথেই কিন্তু ওই অ্যাঙ্কাইরিনটা বাইন্ড করে থাকছে এবং তার সাথে স্পেকট্রিনও বাইন্ড করে থাকছে, এইভাবে এটা অ্যাসোসিয়েটেড থাকছে মেমব্রেনের সাথে। এবার আমরা পড়ব কি ইন্টিগ্রাল প্রোটিন। এতক্ষণ আমরা পেরিফেরাল প্রোটিন সম্পর্কে পড়লাম, যেটা কি ছিল, একটা হচ্ছে অ্যাঙ্কাইরিন, একটা হচ্ছে স্পেকট্রিন, এই দুটো ইম্পর্টেন্ট। আর এগুলো ব্যান্ড থ্রিটা কিন্তু ছিল ট্রান্স মেমব্রেন প্রোটিন, তার সাথে এগুলো ইন্টিগ্রেটেড থাকছিল, মানে এগুলো বাইন্ড থাকছিল শুধু মেমব্রেন, সুপারফিশিয়াল মেমব্রেনে। তাহলে কি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, পোরিন আর অ্যাকোয়ার পোরিন, এই দুটো হচ্ছে এক্সাম্পল মেনলি। পোরিন কি হচ্ছে? এটা হচ্ছে স্ট্রাকচারাল নেচার এদের, form a unique beta barrel structure composed of a 16 strands antiparallel beta strand rolled up into a cylinder. তাহলে এদের স্ট্রাকচারটা কীরকম? এদের স্ট্রাকচার হচ্ছে ফর্মে ইউনিক বিটা ব্যারেল স্ট্রাকচার, এদের বিটা ব্যারেল স্ট্রাকচার থাকে, আর 16 স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল বিটা সিট দিয়ে এর রোল্ড আপ থাকে, এরা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার থাকে। দ্য নাম্বার অফ বিটা স্ট্র্যান্ডস ইন এ ব্যারেল ক্যান ভ্যারি ওয়াইডলি ফ্রম অ্যাজ ফিউ অ্যাজ 8 to as many as 22। তাহলে বিটা স্ট্র্যান্ড যেগুলো থাকছে এই ব্যারেলটাতে, এগুলো কিন্তু ভ্যারি করছে যে কতগুলো বিটা স্ট্যান্ড থাকবে, 8টার থেকে 22টা অবধি এই বিটা স্ট্যান্ডগুলো থাকতে পারে। লোকেশনটা কি? হাইলি অ্যাবান্ডেন্ট ইন আউটার মেমব্রেনস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। তাহলে এগুলো কোথায় বেশি পরিমাণে দেখা যায়? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে 1 নম্বর, মাইটোকন্ড্রিয়াতে এবং ক্লোরোপ্লাস্টে। ফাংশন কি হচ্ছে? পোর ফর্মিং ট্রান্সপোর্ট প্রোটিনস ক্রিয়েটিং ওয়াটার ফিল্ড চ্যানেলস অ্যালাউইং স্মল হাইড্রোফিলিক মলিকিউলস টু ক্রস। পোর ফর্মিং ট্রান্সপোর্ট প্রোটিনস, এরা কি? এরা পোর ফর্মিং ট্রান্সপোর্ট প্রোটিনস, এরা ওয়াটার ফিল্ড চ্যানেলস অ্যালাউইং স্মল হাইড্রোফিলিক মলিকিউলস টু ক্রস। কারণ হাইড্রোফিলিক মলিকিউলদেরকে কিন্তু মেমব্রেন, যেটা প্লাজমা মেমব্রেন পাস হতে দেয় না, সিলেক্টিভলি পারমিয়েবল। তো এখানে কি হচ্ছে, এই ওয়াটার সলিউবেল যেগুলো হাইড্রোফিলিক, তাদেরকে ক্রস করতে এই পোরগুলো হেল্প করছে, কারণ এরা ওয়াটার ফিল্ড হচ্ছে এই চ্যানেলটা। তারপরে কি আছে? অ্যাকোয়াপোরিন, আরেক টাইপের যে প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, সেটা হচ্ছে অ্যাকোয়াপোরিন। এ হাইলি কনজার্ভড ফ্যামিলি অফ প্রোটিনস দ্যাট সিলেক্টিভলি ট্রান্সপোর্ট ওয়াটার, গ্লিসারল অ্যান্ড আদার স্মল হাইড্রোফিলিক মলিকিউলস অ্যাক্রস বায়োলজিক্যাল মেমব্রেনস। তাহলে কি হচ্ছে? এরা হাইলি কনজার্ভড ফ্যামিলি অফ প্রোটিনস দ্যাট সিলেক্টিভলি ট্রান্সপোর্ট ওয়াটার, গ্লিসারল অ্যান্ড আদার স্মল হাইড্রোফিলিক মলিকিউলস, এরাও কিন্তু হাইড্রোফিলিক মলিকিউলসগুলোকে পাস করতে হেল্প করছে, আর হাইলি কনজার্ভড হয় এরা। তারপরে কি দেখবো আমরা? আরবিসি মেমব্রেন প্রোটিনস কুইক সামারি টেবিল। তাহলে আরবিসি মেমব্রেন প্রোটিনে কি কি থাকছে এবং তারা কী রকমের প্রোটিন হয় সেগুলো দেখে নেব। পেরিফেরাল আরবিসি প্রোটিন, এটা কি হচ্ছে? স্পেকট্রিন, আমরা আগেই বললাম আলফা বিটা হেটেরোডাইমার হয়। অ্যাঙ্কাইরিন, এটাও পেরিফেরাল। ব্যান্ড 4.1 অ্যান্ড ব্যান্ড 4.2, এগুলো কিন্তু পেরিফেরাল প্রোটিন। এবারে দেখে নেব ইন্টিগ্রাল আরবিসি প্রোটিন কোনগুলো। 1 নম্বর হচ্ছে গ্লাইকোফোরিন এ সিঙ্গেল পাস, এটা ইন্টিগ্রাল প্রোটিন। আর হচ্ছে কি ব্যান্ড 3, এটাও আমরা আগে ছবিতে দেখেছিলাম। ব্যান্ড 3টা কিন্তু অ্যানায়ন এক্সচেঞ্জার 1 হিসেবে কাজ করছে। আর ব্যান্ড 7, এগুলো হচ্ছে কি আরবিসিতে থাকে। তাহলে এই ব্যান্ড নিয়ে, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 7, এগুলো নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে এক্সামের ক্ষেত্রে। তো এই কোন ব্যান্ড 3, কত নাম্বার ব্যান্ড 3 বা 7 বা 4, এগুলো কোথায় প্রেজেন্ট থাকে? তাহলে আমরা এখান থেকে এই যে ছকটা দেওয়া আছে এটার মধ্যে থেকে আমরা জানতে পারছি যে আরবিসিতে কী কী ব্যান্ড
ব্যান্ডের মানে টাইপগুলো থাকছে। তার মধ্যে প্রথমে হচ্ছে ব্যান্ড 3, এটা মনে রাখতেই হবে, যেটা আরবিসি থাকে। তারপর ব্যান্ড 7 থাকে, আর ব্যান্ড 3টা আয়ন এক্সচেঞ্জার 1 হিসেবে কাজ করছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আর ব্যান্ড 4.1 অ্যান্ড 4.2 এই দুটো কিন্তু আরবিসি থাকছে, কিন্তু এরা পেরিফেরাল প্রোটিন হয়, এরা কিন্তু ইন্টিগ্রাল প্রোটিন হয় না। তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে, তো সেটার জন্য এটা মনে রাখতে হবে, এই ছকটা খুবই ইম্পর্ট্যান্ট। এবারে দেখবো আমরা কি গ্লাইকোফোরিন। গ্লাইকোফোরিনটা কি দেখে নিই। তাহলে এই মেজর গ্লাইকোপ্রোটিন, এটা কিন্তু সিঙ্গেল পাস ছিল, আমরা আগে পড়েছিলাম। এ মেজর গ্লাইকোপ্রোটিন ইন দ্য প্লাজমা মেমব্রেন of red blood cell erythrocytes exist in the membrane of a homodimer held together tightly by interactions between its transmembrane domains. তাহলে এটা হচ্ছে homodimer. It is a classic single pass transmembrane protein containing a hydrophobic 23 residue membrane spanning alpha helix uncharged, are heavily glycosylated extracellular N terminus carrying negative charge, are intracellular C terminus located in the cytosol. তাহলে তিনটে জিনিস যেগুলো, এটা সিঙ্গেল পাস, এটা আমরা আগেই জানি, হোমোডাইমার হয়। আর এটার কি 23 রেসিডিউ মেমব্রেন স্প্যানিং আলফা হেলিক্স থাকছে, আর হেভিলি গ্লাইকোসাইলেটেড হয়। অ্যান্ড এন টার্মিনাস, এটা কী হচ্ছে, নেগেটিভ চার্জ ক্যারি করছে। আর এই সি টার্মিনাল যেটা, সেটা লোকেটেড ইন দ্য সাইটোসল, সাইটোসলের দিকে থাকছে সি টার্মিনাল, এই জন্যই সি টার্মিনাল নাম হয়েছে। আর এন টার্মিনাল যেটা, সেটা হচ্ছে নেগেটিভলি চার্জড, এটা মনে রাখতে হবে। আর এটা হোমোডাইমার সিঙ্গেল পাস, সিঙ্গেল পাসটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে গ্লাইকোফোরিন এটা সিঙ্গেল পাস ট্রান্সমেমব্রেন প্রোটিন। আর ক্রিটিক্যাল বায়োলজিক্যাল ফাংশন, এটার কী ফাংশন এত যে ইম্পর্টেন্ট, এটা আমরা পড়ছি, তো এটার কী ফাংশন প্লে করছে। দ্য ম্যাসিভ কার্বোহাইড্রেট রিচ কোটিং গিভস RBC is a highly hydrophilic negatively charged coat glycocalyx. This prevents RBC from adhering to each other or sticking টু ব্লাড ভেসেল ওয়ালস। আচ্ছা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ করছে, যেটা কি হচ্ছে, এটা যেহেতু নেগেটিভলি চার্জড হয় এবং হাইড্রোফিলিক হয়, তাহলে একে অপরের সাথে আরবিসিগুলো জুড়ে যায় না এবং ব্লাড ভেসেলের ওয়ালের সাথেও জুড়ে যায় না, এগুলো আলাদা থাকছে এই কারণে, যেহেতু নেগেটিভলি চার্জড হচ্ছে। এবারে কি পড়বো আমরা, এবারে পড়বো ব্যান্ড 3, যেটা আগে আমরা দেখেছি অনেকবার, যেটা আরবিসির মধ্যে আরবিসির ট্রান্সমেমব্রেন প্রোটিন হিসেবে কাজ করছে। এ মেজর মাল্টিপাস, এটা কিন্তু মাল্টিপাস, আগেরটা ছিল সিঙ্গেল পাস, এটা মাল্টিপাস মেমব্রেন গ্লাইকোপ্রোটিন with up to 14 transmembrane segments. Say function কি, functions as an Na plus independent chloride bicarbonate Cl minus HCO3 minus exchanger. এটাও আমরা পড়বো একটু পরে যে কিভাবে এটাতে হেল্প করছে ফাংশন। Na plus independent আর ক্লোরাইড বাইকার্বনেট যে শিফটটা, সেটাতে হেল্প করছে। Facilitates the rapid conversion and release of CO2 as HCO3 minus when RBCs pass through capillaries in the lung tissue. যে ক্লোরাইড শিফট যেটা আমরা পড়বো, সেটাতে কিন্তু এটা হেল্প করছে, র্যাপিড কনভার্সনে আর রিলিজ করছে CO2কে। এটাতে আরবিসি যে ক্যাপিলারিজ ইন দ্য লাং টিস্যু দিয়ে যখন পাস করছে, তখন CO2টা রিলিজ করতে হেল্প করছে এই CO3-র ফর্মে, এই CO3 মাইনাসের ফর্মে। বাইন্ডস কি গ্লাইকোলাইটিক এনজাইমস হিমোগ্লোবিন, binds key glycolytic enzymes hemoglobin and skeletal proteins like ankyrin at its cytosolic N-terminal domain, encoded by the SLC4A1 gene in humans. তাহলে এটা আমরা আগেও একটা পিকচারের মাধ্যমে দেখেছিলাম যে অ্যাঙ্কাইরিনের সাথে কি করে ব্যান্ড 3 বাইন্ড করছে এবং এটাকে একটা পেরিফেরাল প্রোটিন হিসেবে কাজ করতে হেল্প করছে। encoded by SLC4A1 gene in humans, এটা এই যে জিনটা সেটাকে ডিনোট করছে, এনকোডেড করছে এটাকে হিউম্যানের মধ্যে। ব্যান্ড 3 A1 এটা Cl মাইনাস ইন করাচ্ছে এবং এই CO3 মাইনাস আউটে নিয়ে যাচ্ছে। ফেসিলিটেস রেসপিরেটরি CO2 এক্সক্রিশন ইন লাংস। তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কাজ আছে ব্যান্ড 3, সেটা কি করছে না রেসপিরেশন সময় ফেসিলিটেট করছে কি CO2 এক্সক্রিশন ইন লাংস, CO2টাকে লাং থেকে বার করতে হেল্প করছে যখন ক্যাপিলারির মধ্যে দিয়ে যাচ্ছে। Cl মাইনাসটা ভেতরে প্রবেশ করছে এবং এই CO3 মাইনাসটা বাইরে আউট হচ্ছে। কমন মিস্টেক যেটা হয়, ডোন্ট গেট কনফিউজড ব্যান্ড 3 এক্সচেঞ্জ মেকানিজম ইন সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট it is a purely passive counter transport mechanism exchanging one bicarbonate ion for one chloride ion। তাহলে এখানে কিন্তু কোনো
মানে অ্যাক্টিভ কোনো হচ্ছে না, অ্যাক্টিভ কোনো ট্রান্সপোর্ট হচ্ছে না, এটা কিন্তু একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। এবং এক্ষেত্রে যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে, দুটো আয়নের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে বেসিক্যালি, সেজন্য এটাকে এক্সচেঞ্জিং বলা হচ্ছে। বাইকার্বনেট আয়নের সাথে ক্লোরাইড আয়ন ঢুকছে এবং বাইকার্বনেট আয়ন বেরিয়ে যাচ্ছে, ওইটার যাতে চার্জটা সেম রাখা যায় সেই জন্য। এটা একটা প্যাসিভ প্রসেস। নেক্সট আমরা দেখব লিপিড লিঙ্কড মেমব্রেন প্রোটিনস। তাহলে আগেও আমরা দেখেছিলাম যে লিপিডের সাথেও কিছু মেমব্রেন প্রোটিন লিঙ্কড থাকছে। একটা তো প্রথমে তো পেরিফেরাল পড়লাম, তারপরে ইন্টিগ্রাল পড়লাম, কিছু এক্সাম্পল সম্পর্কে আলোচনা করলাম। এবারে আমরা লিপিড লিঙ্কড মেমব্রেন প্রোটিন সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রোটিনস দ্যাট reside on either face of the lipid bilayer but are attached solely by a covalently bound lipid chain or prenyl group, এটাকে বলা হচ্ছে কি লিপিড লিঙ্কড মেমব্রেন। দুপাশে থাকতে পারে বাইলিয়ারের এবং তারা কোভ্যালেন্টলি বন্ড দ্বারা বাইন্ড থাকছে। প্রাইমারিলি লোকেলাইজড অন দ্য সাইটোসলিক লিফলেট অফ দ্য মেমব্রেন। দিজ অ্যাঙ্কার্স আর ডাইনামিক, দ্য সেল ক্যান অ্যাটাচ অর ডিটাচ দ্য লিপিড গ্রুপ টু কন্ট্রোল দ্য প্রোটিনস মেমব্রেন লোকেলাইজেশন, ক্রুশিয়াল ফর সিগন্যালিং। তাহলে এরা কিন্তু ডাইনামিক হয় এবং সেল ক্যান অ্যাটাচ অর ডিটাচ, যে কোনো সময় এদেরকে অ্যাটাচ করতে পারে, আবার ডিটাচও করে দিতে পারে। প্রোটিনের মেমব্রেনের লোকেলাইজেশন এবং সিগন্যালিংয়ের ক্ষেত্রে যখন এটা ফাংশন করছে, যখন যে কোনো যে প্রোটিন মলিকিউলকে এরা এভাবে অ্যাটাচ এবং ডিটাচ করতে পারে। 4 মেজর টাইপস অফ লিপিড অ্যাঙ্কার্স। ফার্স্ট হচ্ছে অ্যামাইড লিঙ্কড মাইরিস্টয়েল অ্যাঙ্কার। এটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড মাইরিস্টিক অ্যাসিড, এ 14 কার্বন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা কি হচ্ছে অ্যাটাচড ভায়া অ্যান অ্যামাইড বন্ড টু অ্যান এন টার্মিনাল গ্লাইসিন রেসিডিউ টু অফ দ্য প্রোটিন। তাহলে এটাও কিন্তু একটা ফ্যাটি অ্যাসিড, মাইরিস্টিক অ্যাসিড, 14 কার্বন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর এটা কি অ্যাটাচড হচ্ছে অ্যামাইড বন্ড দ্বারা এন টার্মিনাল গ্লাইসিন রেসিডিউ এর মাধ্যমে প্রোটিনের, সেটা হচ্ছে এটা অ্যাটাচ করছে। অ্যামাইড লিঙ্কড জিপিআই অর গ্লাইকোসাইল ফসফাটাইডিল আইনোসিটল অ্যাঙ্কার। এটা কি ফাউন্ড এক্সক্লুসিভলি অন দ্য এক্সট্রা সেলুলার নন সাইটোসলিক মোনোলিয়ার। এটা এক্সট্রা সেলুলার নন সাইটোসলিক যে মোনোলিয়ার সেটার দিকে থাকছে এবং আটকে থাকছে। এবং প্রোটিন সি টার্মিনাস বাইন্ডস ভায়া অ্যামাইড বন্ড, এটাও কিন্তু অ্যামাইড বন্ড দ্বারা বাইন্ড থাকছে। ফসফোইথানোল্যামিন এটা লিঙ্কড টু এ সুগার কোর হুইচ ইজ লিঙ্কড টু ফসফোটাইডিল আইনোসিটল ইন দ্য আউটার লিপিড লিফলেট। এটা লিঙ্ক থাকছে কি ফসফোটাইডিল আয়োনোসিটল, এটা কি আউটার লিপিড লিফলেটের সাথে লিঙ্ক থাকছে। থায়ো এস্টার লিঙ্কড ফ্যাটি অ্যাসাইল অ্যাঙ্কার। এটা কি ফ্যাটি অ্যাসিড টিপিক্যালি প্যালমিটিক অ্যাসিড, এটাও কিন্তু ফ্যাটি অ্যাসিড হচ্ছে। এটা প্যালমিটিক অ্যাসিড 16 কার্বন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা কি অ্যাটাচ ভায়া এ থায়োএস্টার বন্ড টু অ্যান ইন্টারনাল সিস্টিন রেসিডিউ, এটা ইন্টারনাল সিস্টিন রেসিডিউয়ের সাথে বাইন্ড থাকছে। থায়োএস্টার লিঙ্কড প্রিনাইল অ্যাঙ্কার। এটা কি প্রিনাইল গ্রুপ ফার্নিসাইল 15C অর জেরানাইল 20C কার্বন গ্রুপের সাথে বাইন্ড হচ্ছে। এটা কি কোভ্যালেন্টলি লিঙ্কড ভায়া এ থায়ো ইথার বন্ড টু এ সি টার্মিনাল সিস্টিন রেসিডিউ অফ দ্য টার্গেট প্রোটিন, টিপিক্যালি ফিচারিং এ CAAX মোটিভ। থায়োএস্টার থায়োইথার লিঙ্কড প্রিনাইল অ্যাঙ্কার। এটা প্রিনাইল গ্রুপ, এটা এই দুটো গ্রুপকে প্রিনাইল গ্রুপ বলা হচ্ছে। এবং এরা কি ক্লোভ্যালি লিঙ্ক উইথ থায়োইথার বন্ড অফ সি টার্মিনাল সিস্টিন রেসিডিউ, সিস টার্মিনাল যে সিস্টিন রেসিডিউ সেটার সাথে বাইন্ড হচ্ছে। প্রোটিন টিপিক্যালি ফিচারিং এ সি, এইটা এই মোটিভটার মানে ফিচার করছে আর কি। তারপরে আমরা দেখে নেব, আমরা প্রোটিন সম্পর্কে তো পড়লাম, কিন্তু কার্বোহাইড্রেটসও থাকছে প্লাজমা মেমব্রেনের মধ্যে। তো কী কী টাইপের কার্বোহাইড্রেটস থাকছে এটা আমরা দেখে নেব। মোস্ট ট্রান্সমেমব্রেন প্রোটিনস আর গ্লাইকোসাইলেটেড কন্টেনিং শর্ট oligosaccharides covalently attached on the non-cytosolic side. Together with the glycolipids and proteoglycans, they form a carbohydrate-rich surface coat called the glycocalyx cell coat. Carbohydrate binding protein are called lectins. তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আছে, যেটা মোস্ট ট্রান্সমেমব্রেন প্রোটিনস আর গ্লাইকোসাইলেটেড, এগুলো কিন্তু গ্লাইকোজেন কার্বোহাইড্রেট কিন্তু থাকছে। কন্টেনিং শর্ট অলিগোস্যাকারাইড, এগুলো অলিগোস্যাকারাইড অ্যাটাচ থাকছে নন সাইটোসলিক সাইডে।
Together with glycolipids and proteoglycans, they form a carbohydrate rich surface coat. তাহলে কিছু যে কার্বোহাইড্রেট সেগুলো লিপিডের সাথে বাইন্ড করে গ্লাইকোলিপিড তৈরি করছে, আবার কিছু প্রোটিনের সাথে বাইন্ড করে প্রোটিওগ্লাইক্যানস তৈরি করছে, এবং এরা একটা লেয়ার তৈরি করছে যেটাকে গ্লাইকোক্যালিক্স বলা হচ্ছে, সেল কোট যেটা। কার্বোহাইড্রেট বাইন্ডিং প্রোটিনস আর কল লেকটিনস। তাহলে কার্বোহাইড্রেট যখন প্রোটিনের সাথে বাইন্ড করছে তাদেরকে কি বলা হচ্ছে? লেকটিনস। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে যে কার্বোহাইড্রেট যখন প্রোটিনের সাথে বাইন্ড করছে তখন তাদের কি নাম দিয়ে দেওয়া হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে লেকটিনস। ফাংশন কি? প্রোটেক্ট সেল ফ্রম মেকানিক্যাল কেমিক্যাল ড্যামেজ, প্রিভেন্টস আনওয়ান্টেড সেল সেল ইন্টারাকশন। তাহলে এগুলো কি করছে? মেকানিক্যাল কেমিক্যাল একটা প্রোটেক্টিভ একটা লেয়ার হিসেবে কাজ করছে আর প্রিভেন্ট করছে সেল সেল ইন্টারাকশনটাকে। তাহলে আমরা একটা ফ্লো চার্ট দেখে নেব যে সেল মেমব্রেন কন্টেনিং বোথ প্রোটিনস, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিনস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিনস। তার মধ্যে এটা কী করছে? যখন এটাকে ডিসরাপ্ট করার হচ্ছে, যে প্রোটিনের যে সেল মেমব্রেন সেটাতে যে প্রোটিনগুলো আছে সেটাকে আমরা কী করে ডিসরাপ্ট করবো, সেগুলোকে কী করে আলাদা করব? প্রথমত সল্ট আর পিএইচের মাধ্যমে এটাকে ডিসরাপ্ট করা হচ্ছে নন কোভ্যালেন্ট বন্ডগুলোকে, আর ডিটারজেন্ট আর সলিউবিলাইজেশনের মাধ্যমে ডিসরাপ্ট করা হচ্ছে লিপিড বাইলিয়ারের সাথে যেগুলো ইন্টিগ্রেটেড থাকছে তাদেরকে। তাহলে আমরা আইসোলেশন অফ প্রোটিন, আমরা আগে এই ছকটার মাধ্যমে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল আমাদের। এখানে আমরা দেখব কি আইসোলেশন অফ মেমব্রেন প্রোটিন, কারণ আমাদেরকে যদি কোনো এক্সামিনেশন করতে হয় কোন প্রোটিনটা কোন মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট থাকছে, কি কাজ তাদেরকে কিন্তু আইসোলেট করতে হবে মেমব্রেনের থেকে, প্রোটিন প্লাজমা মেমব্রেনের থেকে। সেই জন্য তাদেরকে স্টাডি করার জন্য এগুলোকে আইসোলেশন করার কিছু প্রসেস থাকছে, সেটাকে আমরা পড়বো এখন। তাহলে আইসোলেশন অফ পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিনগুলোকে আমরা কীভাবে আইসোলেট করছি? সলিউবল ইন মাইল্ড কেমিক্যাল রিয়েজেন্টস দ্যাট ডিসরাপ্ট প্রোটিন interaction without destroying the লিপিড বাইলেয়ার। তাহলে লিপিড বাইলেয়ারকে আমরা কিছু করছি না, শুধুমাত্র একটা কেমিক্যাল যে বন্ড থাকছে সেটাকে ভাঙছি। সেটা কী দেওয়া হচ্ছে? অ্যাসোসিয়েটেড উইথ উইক নন কোভ্যালেন্ট ইন্টারাকশন, ইলেকট্রোস্ট্যাটিক আর হাইড্রোফোবিক হাইড্রোজেন বন্ডিং। মেথড হচ্ছে কি এক্সট্রাক্টেড ইজিলি ইউজিং হাই সল্ট ট্রিটমেন্ট, এক্সাম্পল NaCl, or changing pH ionic strength. Note it treating intact cells with salt only. Non-cytosolic peripheral proteins will be released. তাহলে হাই সল্ট ট্রিটমেন্টের মাধ্যমে NaCl এর মাধ্যমে বা pH আয়নিক স্ট্রেংথ চেঞ্জের মাধ্যমে আমরা নন সাইটোসোলিক পেরিফেরাল প্রোটিনগুলোকে আলাদা করতে পারছি। নেক্সট কি পড়বো? আইসোলেট ইন্টিগ্রাল প্রোটিন। এটা কিন্তু একটু কঠিন হবে। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে? ইন্টিগ্রাল প্রোটিনগুলোকে আমরা আলাদা করছি। এক্সট্রিমলি ডিফিকাল্ট টু এক্সট্রাক্ট ডিউ টু স্ট্রং হাইড্রোফোবিক ইন্টারাকশন উইথ সারাউন্ডিং লিপিড ট্রেলস। তাহলে রিকোয়ার এজেন্টস দ্যাট ডিসরাপ্ট দ্য হাইড্রোফোবিক কোর অ্যান্ড কমপ্লিটলি সলিবিলাইজ দ্য মেমব্রেন। তাহলে মেথড কি? ডিটারজেন্ট, স্ট্রং denaturants or organic solvents are mandatory. তাহলে ডিটারজেন্টস দিয়ে আমরা আইসোলেট করছি ইন্টিগ্রাল প্রোটিনসগুলোকে। তারপরে ডিটারজেন্টস মেকানিজমস অ্যান্ড ক্লাসিফিকেশন। কী কী ডিটারজেন্ট ইউজ করা হচ্ছে কোন ক্ষেত্রে? স্মল হাইলি অ্যাম্পিফিলিক মলিকিউলস দ্যাট আর মাচ মোর ওয়াটার সলিউবল দ্যান মেমব্রেন লিপিডস। তাহলে আয়োনিক ডিটারজেন্টস কী হচ্ছে? চার্জ, এটা কিন্তু চার্জ থাকছে। এক্সাম্পল সোডিয়াম ডোডিসাইল সালফেট SDS, এগুলো কী হচ্ছে? অ্যানায়োনিক। আর CTAB ক্যাটায়োনিক। অ্যাকশন কি? কমপ্লিটলি ডিস্টার্ব দ্য স্ট্রাকচার ইল্ডিং ডিন্যাচুর নন ফাংশনাল প্রোটিনস। এগুলো কিন্তু কমপ্লিটলি ডিস্টার্ব করে দিচ্ছে স্ট্রাকচারটাকে, আর ডিন্যাচুর নন ফাংশনাল প্রোটিন পেয়ে যাচ্ছি আমরা। নেক্সট হচ্ছে কি নন আয়োনিক ডিটারজেন্ট, এটা আনচার্জ, এটাতে কোনো চার্জ নেই। এটা কি? এক্সাম্পল হচ্ছে ট্র্যাক্সন X100 অ্যান্ড অক্টাইল গ্লুকোসাইড, এগুলো হচ্ছে কি আনচার্জড নন আয়োনিক ডিটারজেন্ট। এটা কি করছে? অ্যাকশন জেন্টলি সলিবিলাইজ দ্য মেমব্রেন ইল্ডিং নেটিভ ফুললি ফাংশনাল প্রোটিন। যখন আমরা চার্জড আয়োনিক ডিটারজেন্ট ইউজ করছি তখন কিন্তু নন ফাংশনাল প্রোটিন পাচ্ছি আমরা, কারণ ওটা পুরোটাই ডিন্যাচুর হয়ে যাচ্ছে এবং ডিসরাপ্ট করে দিচ্ছে স্ট্রাকচারগুলোকে। কিন্তু যখন আমরা নন আয়োনিক এবং আনচার্জড যখন ডিটারজেন্ট ইউজ করছি, যেমন ট্রাইক্সন X100 অ্যান্ড অক্টাইল গ্লুকোসাইড, এই দুটো এক্সাম্পল, এগুলো যখন ইউজ করছি তখন জেন্টালি সলিবিলাইজ হচ্ছে এবং ওরা কিন্তু ফুললি ফাংশনাল থাকছে প্রোটিনগুলো।
তাহলে দুরকমভাবে আমরা এগুলোকে পৃথক করতে পারি। এটা আমাদের এক্সপেরিমেন্টের যেটা নিড থাকবে সেটা অনুযায়ী আমরা ইউজ করব। এবং পেরিফেরাল আছে না ইন্টিগ্রাল প্রোটিনকে আলাদা করছি আমরা, সেটার উপরও ডিপেন্ড করছে আমরা কি সলিউবিলাইজের জন্য কি প্রোডাক্ট আমরা ইউজ করছি সেটা। তাহলে এটা হচ্ছে ডিটারজেন্ট মনোমার। এটা কি করছে, ওয়াটার সলিউবল ডিটারজেন্ট মাইসেলি। এটা এরকমভাবে ওয়াটার সলিউবল যেগুলো হয় সেগুলো এরকমভাবে একটা মাইসেলি ফর্ম করে, এবং এইভাবে ওই ডিটারজেন্ট যেটা আমরা দেখলাম যে কিভাবে আলাদা করছে, ডিন্যাচিওর করছে প্রোটিনগুলোকে, এরা এইভাবে কাজ করছে। পেরিফেরাল প্রোটিন সল্ট, তাহলে আমরা একটা সামারি দেখে নিই যে কিভাবে আমরা এতক্ষণ পড়লাম যে কিভাবে কাজ করছে। তাহলে পেরিফেরাল প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখলাম সল্ট এক্সট্রাকশন আর পিএইচ চেঞ্জের মাধ্যমে ফাংশনাল আর নেটিভ সলিউবল প্রোটিন আমরা পেয়ে যাচ্ছি, এটাও কিন্তু ফাংশনাল থাকছে পেরিফেরাল প্রোটিনের ক্ষেত্রে। তারপরে আমরা যখন ইন্টিগ্রাল প্রোটিনের ক্ষেত্রে দেখছি তখন দু রকমভাবে করা যায়। একটা নন আয়নিক ডিটারজেন্ট, এটা ফাংশনাল আর নেটিভ প্রোটিন আমরা পেয়ে যাচ্ছি এটার মাধ্যমে। আর ইন্টিগ্রাল প্রোটিন যখন আমরা পৃথক করছি ওই একই প্রোটিন, সেগুলোকে আমরা আয়নিক ডিটারজেন্টের মাধ্যমে এসডিএস এর মাধ্যমে ডিন্যাচিওর করছি, নন ফাংশনাল প্রোটিন পাচ্ছি। তাহলে এই তিনটে যে সামারি ছিল যে কিভাবে আমরা পেরিফেরাল প্রোটিন এবং ইন্টিগ্রাল প্রোটিনকে দুরকমভাবে আমরা পৃথক করতে পারছি, তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে চ্যাপ্টারের মাধ্যমে পুরো প্রোটিনটা শেষ করলাম। প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম মেমব্রেন প্রোটিন কী রকমের হয়, তাদের স্ট্রাকচার কী রকম হয়। নেক্সট আমরা দেখলাম ক্লাসিফিকেশন অফ মেমব্রেন প্রোটিন ইন দ্য লিপিড বাইলেয়ার, কী কী টাইপের মেমব্রেন প্রোটিন থাকছে, পেরিফেরাল থাকছে, লিপিড লিঙ্ক থাকছে এবং ইন্টিগ্রাল প্রোটিন থাকছে। একটা ছবির মাধ্যমে এটা দেখানো হয়েছে, সিঙ্গেল পাস, ডাবল বা মাল্টিপাস এরকম প্রোটিন থাকছে যখন ইন্টিগ্রেটেড হচ্ছে। তারপরে আমরা কিছু কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। তার মধ্যে পেরিফেরাল প্রোটিন স্পেকটিন অ্যাংক্রাইরিন খুবই ইম্পর্টেন্ট, ব্যান্ড 3 এর সাথে অ্যাটাচ থাকছে। তারপর ইন্টিগ্রাল প্রোটিনগুলোর মধ্যে হচ্ছে পোরিন এবং অ্যাকোয়াপোরিন কীভাবে ট্রান্সপোর্টে হেল্প করছে সেটা দেখলাম। তারপরে আরবিসির মধ্যে কী কী পেরিফেরাল এবং কী কী ইন্টিগ্রাল প্রোটিন থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক কোয়েশ্চেন আসে আরবিসির দিয়ে যে আরবিসিতে কোনটা থাকে, ব্যান্ড 3 এটা ইন্টিগ্রাল প্রোটিন না ইন্টিগ্রাল প্রোটিন নয়, এরকম টাইপের অনেক কোয়েশ্চেন আসতে পারে। তো সেজন্য আমরা এটা আলোচনা করলাম। দেন আমরা ট্রান্সমেমব্রেন প্রোটিনের ক্ষেত্রে গ্লাইকোফোরিন আলোচনা করলাম, ব্যান্ড 3 আলোচনা করলাম, কাজ আলোচনা করলাম এদের। দেন লিপিড লিঙ্কড মেমব্রেন কিছু ছিল যেগুলো কিভাবে লিপিডের সাথে লিঙ্ক থাকছে, কিছু প্রোটিন ছোট ছোট এক্সাম্পল ছিল, কয়েকটা এক্সাম্পল মনে রাখতে হবে। তাহলে নেক্সট হচ্ছে কার্বোহাইড্রেট, এবং আমরা দেখেছিলাম যে মাইনারে কিছু কার্বোহাইড্রেটও থাকে। তো কার্বোহাইড্রেটগুলোকে কি বলা হচ্ছে, যেগুলো লিপিড লিঙ্কড, মানে কার্বোহাইড্রেট প্রোটিনের সাথে বাইন্ড করছে তখন লেকটিনস বলা হচ্ছে। আর এগুলো এই যে কার্বোহাইড্রেটগুলো এগুলো একটা লেয়ার তৈরি করছে যেটাকে গ্লাইকোক্যালিক্স বলা হচ্ছে। নেক্সট আমরা দেখলাম সলিউবিলাইজেশন আর দ্য আইসোলেশন অফ মেমব্রেন প্রোটিন, কী কী পদ্ধতিতে আইসোলেট করা হচ্ছে কিছু পেরিফেরাল প্রোটিনকে এবং ইন্টিগ্রাল প্রোটিনকে কয়েকটা প্রসেসের মাধ্যমে, যেটা এখানে সামারি মাধ্যমে আমরা দেখিয়েছি যে পেরিফেরাল প্রোটিনগুলোকে সল্ট এক্সট্রাকশন আর পিএইচের মাধ্যমে আলাদা করা হচ্ছে, আর ইন্টিগ্রাল প্রোটিনগুলোকে দুভাবে, একভাবে নন আয়নিক ডিটারজেন্টের মাধ্যমে, একটা আয়নিক ডিটারজেন্টের মাধ্যমে। দুটো প্রসেসের মধ্যে আমরা নেটিভ আর ফাংশনাল সলিউবল প্রোটিন পেয়ে যাচ্ছি, কিন্তু নেক্সট যেটা লাস্টেরটা আছে এটাতে কিন্তু ডিন্যাচিওর হয়ে যাচ্ছে সম্পূর্ণ এবং নন ফাংশনাল প্রোটিন আমরা পাচ্ছি। তো এইভাবেই আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে প্রোটিনগুলোকে আইসোলেট করতে পারি এই প্রসেসের মাধ্যমে। এই যে চ্যাপ্টারটা হলো এটা প্রোটিন আমরা শেষ করলাম। তাহলে প্লাজমা মেমব্রেনের প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা আলোচনা করলাম। প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে বেসিক কনসেপ্ট অফ সেল বায়োলজি, দেন আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করেছিলাম লিপিড বাইলিয়ারের মাধ্যমে লিপিড কত রকমের থাকে, লিপিড সম্পর্কে। এই চ্যাপ্টারে যেটা এই ক্লাসে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে মেমব্রেন প্রোটিন সম্পর্কে। এগুলো থেকে অনেক রকমের কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট যে ক্লাসগুলো থাকবে সেগুলোতে আমরা ট্রান্সপোর্ট এবং এই যে প্লাজমা মেমব্রেন নিয়ে আমরা পড়লাম এটার মেন ফাংশন যেটা হচ্ছে এটা হচ্ছে কি সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করে। তার মানে এখানে কিছু জিনিস পাস হতে পারে এবং পারে না, এবং কিভাবে পারে, কি পদ্ধতি আছে ট্রান্সপোর্টের, অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সপোর্ট, অনেক কিছু ট্রান্সপোর্টের পার্ট আছে, সেগুলো আমরা আলোচনা করব নেক্সট চ্যাপ্টারের মাধ্যমে। তো তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে, তুমি যদি WB সেটের জন্য বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তুমি আমার যে বাকি ক্লাসগুলো আছে সেগুলো দেখতে পারো। এবং যদি কেউ তোমার বন্ধু বা তোমার পরিচিত কেউ এই
সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে এবং ডাব্লিউবি সেট দিতে চায় ইচ্ছুক, তাহলে তাকে তুমি শেয়ার করতে পারো এবং পরবর্তীকালে যে ক্লাসগুলো আসবে সেগুলো দেখে উপকৃত হতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, আমি পরে আরও ক্লাস নিয়ে আসবো। তো সেই সময়টুকুর জন্য সাথে থেকো এবং দেখতে থাকো, পড়তে থাকো ভালোভাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তী যে ক্লাসগুলো আসবে তার নোটিফিকেশান যাতে তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সেজন্য। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে, বাই।